দেখাচ্ছিলাম স্বাধীনতার পরে পিচ পায়নি একটি গ্রাম, আর এবার দেখাবো গড়ফা, এই কলকাতায়, কলকাতা পুরসভার মধ্যে। সেখানেও রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, গরু ছাগল যাতায়াত করতে পারে। গড়ফার রাস্তা দেখুন, একেবারে গড়ফা পরিচিত জায়গা, 104 নম্বর ওয়ার্ড। গড়ফা থেকে বাইপাস হয়ে ক্যানাল রোডে যাওয়ার রাস্তা, সেই রাস্তার এই অবস্থা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই অবস্থা, কেন হচ্ছে না? বর্ষাকালে তো বলতেন যে বর্ষা, এখন বৃষ্টি পড়বে তাই রাস্তা সারাই করা যাবে না, এখনো রাস্তা সারাই হচ্ছে না কেন? দেখে রাস্তা সারাই হয়নি এমন নয়, তবে বারবার ভেঙে গেছে। কারণ ক্যানেল পাড়ের এই রাস্তা, এই রাস্তা আগে ছিল না। এই রাস্তা তৈরি করা হয় যে বর্তমান যে কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের উদ্যোগে কিন্তু রাস্তাটা তৈরি হয় প্রথম। কারণ এই ক্যানেল পাড় দিয়ে রাস্তা আগে ছিল না, অন্তত গত 10 বছর আগে এই রাস্তা ছিল না। তারপর এই নতুন যখন রাস্তা হয়, সেচ দপ্তরের আর্থিক সহযোগিতায় কলকাতা পুরসভা এই রাস্তা করে একদম ক্যানেল পাড় ধরে। কিন্তু এই ক্যানেল পাড়ে ভারী যান চলাচল করার ফলে বর্ষাকালে একেবারে যাচ্ছে তাই অবস্থা এই রাস্তার হয়ে যায়, ওই রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। এবং তারপর সেখানে ইট ফেলা হয়েছে, ইট খোয়া এসব ফেলে একটা জোড়াতাপ্পি দেওয়া হয়েছে। তাতে পিচের অংশ কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে পিচ রয়েছে, রাস্তা আগের যেরকম অবস্থায় ছিল। যে রাস্তা সারাই হয়নি এমনটা নয়, এমন রাস্তা সারাই হয়েছে যে সেখানে খানা খন্দে ভরে যাচ্ছে রাস্তা সারাইয়ের পরপরই। এটাকে মানা যায় নাকি? এটা কি সাধারণ মানুষ মানবেন নাকি? কি বলছেন সাধারণ মানুষ, দেখুন। যখন সংস্কার হচ্ছিল তখন রাস্তা ভালোই ছিল, তো তারপরে যখন আপনার এগুলো জেপিসি ফেপিসি চললো তাতে ড্যামেজ হয়েছিল। এটা ধরুন কত মাস 2-1 ধরে এটা পড়ে রয়েছে, যখনই জিজ্ঞেস করছি হবে। এটা তাড়াতাড়ি ফিনিশ হলে ভালো হয়, বিকজ মেইন রোড। এই রাস্তাটার অবস্থা প্রায় ভগ্নপ্রায়। আবার রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, সেই গর্তগুলোতে ইট দিয়ে কোনো রকমে জোড়াতাপ্পি দিয়ে চালানো হচ্ছে, যেটা একদমই রাস্তার গুণমানকে একদম নিম্ন করে দিয়েছে। ধুলো উঠছে, আমাদের ক্লাব এখানে, বাড়িতে ধুলো ঢুকে যাচ্ছে, ক্লাবে ধুলো ঢুকে যাচ্ছে। এটা রাস্তা নয়, এটাকে রাস্তা বলে না। রাস্তাটা আগে পিচের রাস্তা ছিল, এখন এটাকে এই খোয়া ফোয়া ফেলে এটাকে মোটামুটি একটা প্রলেপ দিয়েছে। কিন্তু এই রাস্তাটাতে এটা সলিউশন হতে পারে না। সঙ্গে হচ্ছে খালের পাশে যে রেলিংগুলো আছে সেই রেলিংগুলোও ভেঙে গেছে, তো সেই রেলিংগুলো ভেঙে যাওয়াতে বিপজ্জনক। তো তার জন্য আমরা চাই যে রেলিংগুলোকেও যাতে ঠিকঠাকভাবে করে দেওয়া যায়। বিশ্বজিৎ, সত্যি আমরাও মনে করি এটাকে রাস্তা বলে না, এটা রাস্তা সারাই নয়। কবে হবে রাস্তা সারাই? স্থায়ী রাস্তা কবে হবে? দেখো, শুধুমাত্র রাস্তা নয়, এই রাস্তার পাশেই রয়েছে একদম ক্যানেলের রেলিং, যে যানবাহন চলাচল করে সেই যানবাহনের পক্ষে বিপজ্জনক, সেই রেলিংও ভেঙে গেছে। এবং একই সঙ্গে রাস্তা এবং রেলিং, এই দুটোর বিষয়টাই এখানে জরুরি। এবং এই রাস্তা এর আগে যখন বর্ষাকালে এখানে ক্যানেলের কাজ হয়েছে, সেচ দপ্তর কাজ করেছে, সেই বড় বড় সেই যে আর্থ মুভার সেগুলো এসেও এই রাস্তা ক্ষতি করেছে। আমরা রাস্তায় দেখেছি সেই রাস্তা যাতে ভারী যান চলাচল না করতে পারে সেই জন্য বার বসানো হয়েছিল, যে বিভিন্ন পিলার বসানো হয়েছিল সেগুলোও তুলে ফেলা হয়েছে। অর্থাৎ একদিকে ভারী যান চলাচল হয়ে রাস্তা খারাপ হয়ে গেছে, তারপর জোড়াতাপ্পি দেওয়া হয়েছে। আপাতত কাউন্সিলর আশ্বাস দিয়েছেন যে বিধায়ক নয়, স্থায়ী রাস্তা চাই। ওই 104 নম্বর ওয়ার্ড, তারা কোনো পাপ করেননি, তারা কোনো দোষ করেননি, তাদের রাস্তাটা প্রাপ্য। দেখুন কাউন্সিলর কি বলছেন। এই নিয়ে প্রায় 3 বার এই রাস্তাটা হলো ঢালাই, ইরিগেশন একবার করেছে, কর্পোরেশন তার উপর পিচ করে দিয়েছে, 2 বার ব্ল্যাক টপ হয়েছে, কিন্তু মানুষের কোনো সচেতনতা নেই। মানুষ তো অভিযোগ করতেই ব্যস্ত। মাননীয় বিধায়কের সাথে কথা বললাম, ওই রাস্তাটা পাকা করব, ওখানে একটা কমিউনিটি হল করব, এবং যে পার্কটা লাগোয়া আছে ওই পার্কটাকে আমরা আবার সৌন্দর্যায়ন করছি। তার জন্য অলরেডি পার্কের টাকা আমার পাওয়া হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে বোধহয়। আর এই রাস্তাটা এবার করে আমি রাস্তায় বার বসাবো, এবার আমি আপার বার বসাবো, যেটা দিয়ে ঢুকতে পারবে না লরি। রাস্তা রেলিং তো কেএমসি আমরা করব, অলরেডি টেন্ডার হয়ে গেছে। আর এই মুহূর্তের বড় খবর, এসএসসি নিয়ে যে কি হচ্ছে কে জানে। আবার এসএসসি হাইকোর্টে ভর্ৎসিত এসএসসি। হাইকোর্টে আজকে এসএসসির অবস্থান সন্তোষজনক নয় বলল ডিভিশন বেঞ্চ, এবং তথ্য লুকোতে চাইছে এসএসসি, এরকমটাও বলল ডিভিশন বেঞ্চ। এবং 20শে ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য
এসএসসি কে নিয়ে আসার নির্দেশ ডিভিশন বেঞ্চের। এসএসসি এর আগেও বহুবার ভর্ৎসিত হয়েছে, সিবিআই ভর্ৎসিত হয়েছে, ইডি ভর্ৎসিত হয়েছে, আবার এসএসসি ভর্ৎসিত, এবং বলা হচ্ছে ডিভিশন বেঞ্চের বক্তব্য, ডিভিশন বেঞ্চের মন্তব্য যে এসএসসি কিছু তথ্য লুকোতে চাইছে, এসএসসির অবস্থান সন্তোষজনক নয়। ছিল বিড়াল, হয়ে গেল রুমাল, হয় না মাঝে মধ্যে আমরা বলি না? হ্যাঁ, বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড মানে প্রতীক্ষালয়। কলকাতা শহর, হাওড়া শহরের মধ্যে একেবারে প্রতীক্ষালয়, ওয়েট যেখানে করবেন যাত্রীরা, সেই প্রতীক্ষালয় হয়ে গেল বাইক রাখার জায়গা। সেখানে আর প্যাসেঞ্জাররা বসেন না, অপেক্ষাও করেন না। দেখছেন সেই ছবি। পার্কিং আবার টাকাও তোলা হয়। কাদের পকেটে যায়? পুরসভার পকেটে যায় নাকি সত্যি ব্যক্তিগত পকেটে যায়? আবার দেখুন, এই প্রতীক্ষালয়ে দোকান বাজারও গড়ে উঠেছে। প্রতীক্ষালয়ে দোকান বাজার, যেখানে বাস থেকে নামবেন মানুষ, যেখানে বাস থেকে বাসে উঠবেন মানুষ, সেখানেই দোকানপাট। কি বলছে? কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, এই যে বাইক পার্কিং বা দোকান বাজার, এই সব কি করে হচ্ছে প্রতীক্ষালয়ের মধ্যে? কারা মাল তুলছে বলো তো? দেখো, প্রথমত বলি যে এই যে একটা বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, যে যারা বাস যাত্রী সেখানে তারা দাঁড়াবে যে বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচার জন্য, একই সঙ্গে ওই রাস্তা থেকে যাতে ওই মানুষ নিরাপদে দাঁড়াতে পারে, কারণ প্রচণ্ড ব্যস্ত রাস্তা। কিন্তু সেখানে বাইক পার্কিং করা হচ্ছে, এবং বাইক পার্কিং এমনভাবেই করা হচ্ছে যে পুরো রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। একদিকে যাত্রীদের যাদের জন্য তৈরি করা ওই বাস স্ট্যান্ড, তারা সেখানে দাঁড়াতে পারছে না, তারা ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছেন, এবং বাইক পার্কিংয়ের ফলে রাস্তাটা হয়ে যাচ্ছে আরও ছোট। শুধু তাই নয়, সেখান থেকে কুপন দিয়ে টাকা তোলা হচ্ছে। কারা টাকা তুলছে, কোথায় যাচ্ছে, তারা কিন্তু কেউ প্রকাশ্যে আসতে যাচ্ছে না, কেউ বলতে পারছে না কারা সেখানে সেই টাকা তুলছে। ফলত সব মিলিয়ে যে একটা রহস্যময় পরিস্থিতি, এবং অবশ্যই যারা যাত্রী, যারা ওখান থেকে যাতায়াত করেন, প্রত্যেকেরই সমস্যা ওই জায়গাটা। অর্থাৎ দেখি পার্কিং যারা করছে, যারা বাইক পার্কিং করছে, তারা কি বলছেন, কাদের হাতে টাকা দিচ্ছেন না দিচ্ছেন, কি বলছেন দেখুন। পার্কিং 10 টাকা করে চাইছে, কেন চাইছে আমিও বুঝতে পারছি না। এখানে লাল কালারের একটা কাগজ দিচ্ছে, এইটা হচ্ছে কাগজ 12টা 15 পার্কিং লাগবে। কার পার্কিং, কি পার্কিং জানি না কিছু। এই কাগজটা কোনো ভ্যালু আছে? আপনি দেখুন, 10 টাকা ঘন্টা। হ্যাঁ, উজ্জ্বল, যারা পার্কিংয়ে বাইক রাখছেন তারা নিজেরাই বুঝতে পারছেন না 10 টাকা করে কেন চাইছে, কেন দিচ্ছি, কাকে দিচ্ছি। তাহলে পুরসভা কি করছে? দেখো, অবশ্যই এই জায়গাটাতেই রহস্য, যে কেউ জানে না, এবং কর্তৃপক্ষ বা ওখানে যারা প্রশাসনে রয়েছে তারাও কিন্তু পুরো বিষয়টা জানে না। আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু তাদের বিষয়টা পরিষ্কার নয়। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে কারা টাকা তুলছে, সেই টাকার ভাগ কাকে দিতে হচ্ছে, এবং সেই টাকা তারা তুলছেনই বা কি করে? কারণ ওটা একদম প্রকাশ্যে দিবালোকে এটা হয়, কেউ দেখেননি এরকম ব্যাপারটা নয়, প্রত্যেকেরই চোখে পড়ার কথা, এবং অবশ্যই তাদের কাছে সেরকম অভিযোগও রয়েছে। কিন্তু এটা কিন্তু এই যে বললাম যে রহস্য, সেই কারণেই কিন্তু টাকাও তোলা হচ্ছে, বাইকও দেখছি দোকানও গড়ে উঠেছে। উজ্জ্বল, দোকানও গড়ে উঠেছে। কারা পারমিশন দিল এই দোকান করার? দোকান থেকেও তো তোলা হয়, যে কোনো জায়গায় দোকান থেকে, ঝুপড়ি থেকে তোলা হয়। সেই তোলাটা কার কাছে যায়, কারা তোলে? দেখো, সেটাও একটা রহস্য। তার কারণ এখানে দোকান দিচ্ছে, অনেকে তো স্থায়ী বাসস্থান করে ফেলেছে ওখানে। আমরা বালিগঞ্জের সামনে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে রান্নার সামগ্রী রয়েছে, একজন ঘুমোচ্ছে নিশ্চিন্তে, এবং বেশ কিছু জায়গায় দোকান, তারা একদম দোকান দিয়ে বসে গেছে, দীর্ঘদিন ধরে এরকম চলছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে মানুষের, যাত্রীদের কিন্তু কোনো সমস্যার সমাধান তো হয়নি, কারণ যে বাস স্ট্যান্ড করা হচ্ছে, যাত্রী প্রতীক্ষালয় করা হচ্ছে, যাদের জন্য তাদের কোনো কাজে লাগছে না। অথচ কিছু মানুষ সেইখানে দাঁড়িয়ে, প্রশাসনের কোনো রকম বক্তব্য পাওয়া যাচ্ছে না, কোনো রকম না। ওই এলাকার কাউন্সিলরদের কারো বাইট পাওয়া যাচ্ছে না।
দেখো আমরা কথা বলেছিলাম, আমরা মেয়র পরিষদের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে এই রকম অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে এবং তার জন্য পদক্ষেপ করা হবে। এই যে আচ্ছা। জায়গাটা যে এই অভিযোগ এখনো পর্যন্ত এলো না, দীর্ঘদিন ধরে এরকম চলছে, সেখান থেকে অভিযোগ এখনো পাওয়া গেল না। আমাদের কাছ থেকে প্রথম শোনার পর তার মনে হলো যে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তারপরে সেটাকে তদন্ত করা হবে এবং পদক্ষেপ করা হবে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যে এখনো কবে সেই সমস্যার সমাধান আদৌ হবে কিনা সেটাই কিন্তু প্রশ্ন যাত্রীদের। আর যারা দোকান দিয়েছেন তারা কি বলছেন দেখুন, যারা দোকান দিয়েছেন, যারা ওখান থেকে ব্যবসা করছেন যাত্রী প্রতীক্ষালয় থেকে বেআইনি ভাবে, দেখুন দেখুন এখন এটা অনেক বছর ধরে আছে, সেটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, দেখুন আমাদের সেরকম অসুবিধা হয় না, অসুবিধা হলে সেটা আমরা সদস্যকে জানাবো, ঠিক আছে, কাউন্সিলরকে আমরা জানাবো। বাস স্ট্যান্ডটা যেরকম আছে সেরকম এখন দেখুন যেরকম চলছে চলবে। স্ট্যান্ডটা আগে পুরনো হয়েছিল, কিন্তু এখানে কেউ লোক দাঁড়ালো না, এখানে করার পরও কেউ দাঁড়ালো না বলে ওইখানটাই আবার নতুন করে করলো। এ দোকান প্রায় 50 বছরের বেশি আমার স্বামী চালাতো, তারপরে স্বামী মারা যাওয়ার পর আমি চালাচ্ছি। আর যেটা বলছিলাম, এই ছবি শুধু কলকাতার নয়, হাওড়ারও। আর আমাদের প্রতিনিধি কি বললেন, যে এখন শুনে বলছেন ও শুনলাম পদক্ষেপ হবে। এতদিনে শুনতে পারলেন, জানতে পারলেন, গাড়িতে কি ঘুমোতে ঘুমোতে যান? হাওড়ার বিধায়িকা কি বলছেন দেখুন, হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী। বাস স্ট্যান্ডের কথাগুলো বলছেন, আমি সেটা নিয়ে ভাবছি যে এটা আমার ওপর থেকেও আমার দলেরও নির্দেশ আছে যে একটা বাস স্ট্যান্ডগুলো যাতে প্রপার এতে কাজ করে, বা গাড়ি এই যে পার্কিং আনঅথরাইজড যেখানে সেখানে পার্কিং হচ্ছে হসপিটালের সামনে এদিক ওদিক, সেটা নিয়েও আমাকে জানানো হয়েছে। তা আমি এটা নিয়ে খুব ভালো করে মানে এরিয়া ওয়াইজ কারা এটার দায়িত্বে আছেন, কারা এই জিনিসটাকে করাচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন, আমি সেইটা নিয়েও আমি খোঁজ নিয়ে আমি খুব শীঘ্রই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করব। কলকাতার মেয়র পরিষদ তিনি কি বলছেন, দেবাশিস কুমার। দোকান দেওয়ার অভিযোগ আসেনি, তবে এটা ঠিক যে কিছু জায়গায় মানুষ ওখানে রাত্রিবেলা থাকছে, কেউ ওখানে হয়তো বাসনপত্র রাখছে। এগুলো মূলত আমাদের অভিযোগ ছিল একটা সাউদার্ন এভিনিউ বাস স্ট্যান্ডে, সেই জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে, সেখানে এগুলো থাকে না। এরম ধরনের ঘটনাটা মোটেই বাঞ্ছনীয় নয়, যদি হয়ে থাকে ঠিক হচ্ছে না। আমরা যদি নির্দিষ্ট কোনো অভিযোগ পাই নিশ্চয়ই তার ব্যবস্থা আমরা নেব। আর যাদের জন্য বাসের প্রতীক্ষালয়, যাদের জন্য বাসের এই বিশ্রামাগার যাত্রীদের জন্য, তারা কি বলছেন? না, বাস স্ট্যান্ড পাচ্ছি না, কিন্তু পার্কিং কে করছে সেটা তো জানি না যে কে পার্কিং করছে, কিন্তু একটা ছেলে এখানে করে পার্কিং দেখেছি, ওকে 10 টাকা ঘন্টা নেয়। 4 চাকা লাগে না, রাখায় না, শুধু 2 চাকা। এই বাস স্ট্যান্ডগুলো রক্ষণাবেক্ষণ হয় না, ফলে যাত্রীরা ওখানে দাঁড়াতে পারে না। সবচেয়ে বড় কথা, বাসগুলো যেখানে সেখানে দাঁড়ানোর জন্য বাস স্ট্যান্ড থেকে লোকে বাসে উঠতেও পারে না, নামতেও পারে না। এটা একদম ভীষণ বড় সমস্যা। এই সমস্যাটাকে সমাধান করা খুব দরকার। এ শহরে যখন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে অবৈধ কাজ চলছে, তেমনি শিলিগুড়িতে বেআইনি অবৈধ নির্মাণ, সেই নির্মাণ এবার ভাঙছে শিলিগুড়ি পুরসভা। শেখার আছে, দেখার আছে। শিলিগুড়ি পুরসভায়, শিলিগুড়ি কর্পোরেশনে বারবার টক টু মেয়রে অভিযোগ এসেছে, এবং তারপরে এই বেআইনি অবৈধ বিল্ডিং দেখুন, মনে হচ্ছে যেন নতুন বাড়ি, সেই নতুন বাড়ি ভেঙে দিচ্ছে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কবে থেকে এই বেআইনি কাজ শুরু হয়েছে, এই অবৈধ নির্মাণ কবে থেকে শুরু হয়েছে, আজকে কেন এত দেরি করে পুরসভা শুরু করলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি শহরে পুরসভার প্রায় সব ওয়ার্ডেই কিন্তু এরকম বেআইনি বিল্ডিং রয়েছে। শুধু বেআইনি বিল্ডিংই নয়, রাস্তা দখল করেও যেমন ঘুমটি ঘর গড়ে উঠছে, দোকানপাট গড়ে উঠছে, তারই বিরুদ্ধে কিন্তু এই অভিযান। যদিও তৃণমূল পরিচালিত পুরসভার মেয়রের অভিযোগ, এটা বাম আমলতে এই সব প্ল্যান পাস করা হয়েছিল। যারা বাড়ি তৈরি করার জন্য প্ল্যান পাস করেছিল 1তলা বা 2তলা, সেগুলো কিন্তু বহুতল হয়ে গেছে, তার কোনো নির্দিষ্ট প্ল্যান নেই। এবং দিনের পর দিন এই অভিযোগ যেমন টক টু মেয়রে এসছে, পাশাপাশি লিখিত অভিযোগ আকারেও কিন্তু শিলিগুড়ি পুরসভার কাছে জমা পড়েছে। বিস্তর অভিযোগ, কার্যত বলা যায় যে এই যে বেআইনি বিল্ডিংয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে কিন্তু এই শিলিগুড়ি পুরসভা
পুরসভায়, এবং একাধিকবার যেখানে পুরসভা যাচ্ছে, পুরসভা কর্মীরা যাচ্ছে, ইঞ্জিনিয়াররা যাচ্ছে, সেখানে কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। তবুও কিন্তু অনড় পুরসভা। তারা সাফ জানিয়ে দিয়েছে, মেয়র পরিষ্কার বলে দিয়েছেন যে এই বেআইনি বিল্ডিং এর বিরুদ্ধে তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু ধারাবাহিক চলবে। বলছেন একবার দেখাবো। বামপন্থীরা জগদের থেকে এসেছিল, তারা এটাকে প্রশ্রয় দিয়েছে। তাই জন্য শিলিগুড়ি শহর অনেক জায়গাতে আজকাল ওখানে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড যেতে পারছে না। একটা বাড়ির সাথে একটা বাড়ি গা ঘেঁষে উঠেছে। আমরা কঠোরভাবে এই বিল্ডিংয়ের নিয়মবিধি আমরা মেনে চলছি। কমার্শিয়াল বাড়িগুলোর ক্ষেত্রেও সবচেয়ে বেশি আমাদের নজর দিতে হবে। যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, বহুতল হচ্ছে, আমরা নির্মাণকে উৎসাহ দিতে চাই, সব রকম সহায়তা করব, কিন্তু বিল্ডিং প্ল্যান অনুযায়ী বাড়ি। পার্থ, মেয়র তো পুরো দায় অশোক ভট্টাচার্যের আমল থেকে দায়ী করছেন, পুরো দায়টা চাপাচ্ছেন বাম আমলে। একেবারে তাই, সেটাই তো বলছিলাম যে মেয়রের কিন্তু পরিষ্কার দাবি যে যাবতীয় যে বিল্ডিং বেআইনি নির্মাণ করে উঠে শহরে, তা কিন্তু বিল্ডিং প্ল্যান পাস করা হচ্ছিল সব বাম আমলে। কেন না, তবুও কেন পূর্ব যে বাম পরিচালিত যে পূর্ব যে সময় ছিল, তারা কেন ব্যবস্থা নেয়নি, সেদিকে কিন্তু অভিযোগ আঙুল তুলছে। যদিও পাল্টা অশোক ভট্টাচার্যের দাবি যে না, এখন যেগুলো হচ্ছে সেসব সবই আইওয়াস এবং লোক দেখানো এইসব অভিযান চলছে। অশোক ভট্টাচার্য প্রাক্তন মেয়র, আর এক সময় বামেতে ছিলেন, বিজেপিতে যোগ দিয়েছেন, এখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন দেখুন। দুর্নীতি তো দুর্নীতি যে সময় হয়ে থাকুক না কেন, যে বেআইনি কোনো কিছু ভাঙতে গেলে যে সুরক্ষা, আইনগত সুরক্ষা, পুলিশের সুরক্ষা চাওয়া হলেও সেই সুরক্ষা দেওয়া হতো না। এটাকেও অনেক সময় যারা অসাধুভাবে এই ধরনের বিল্ডিং বানিয়েছেন বা অন্যান্য কিছু বানিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্পোরেশনের প্রতিবন্ধকতা ছিল। তবে একটা শুধু সত্য আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে বাম আমলে যারা সরকার চালিয়েছেন তারা কেউ জেলের মধ্যে নেই। অন্যদেরকে বিরুদ্ধে অন্যদের আমলের অভিযোগ না করে বরঞ্চ সেই দিশা দেখালে শহরের মানুষ উপকৃত হবে। বাম আমলে বেআইনি বিল্ডিং গড়ে উঠেছে বলতে পারবে নাকি কথাটা? চোখের সামনে মানুষ তো দেখছে যে কিভাবে বেআইনি বাড়ি হচ্ছে, এবং বেআইনি বাড়ি নির্মাণ করা বা জমির দালালি যারা করে বা প্রমোটিং যারা করে, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের সম্পর্কটা কি, এবং যত রকমের বেআইনি নির্মাণ কাজ হয় এই ধরনের মানুষেরা তাদের দলের নেতৃত্বে আছে। আবার সেই হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। বাগদার একটি গ্রামে পিচে হাত দিলেই, এই সবে সারাই হয়েছে, সারাই হওয়ার পরে পিচে হাত দিলেই পিচ উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। এইটা হচ্ছে বাগদার ঘটনা। বাগদার আড়াশু গ্রাম, বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের চাঁদিপুর থেকে মালিদা পর্যন্ত কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কত কিলোমিটার এই রাস্তা, আর এই রাস্তায় পিচ হলে পরে এই কন্ট্রাক্টর কোথায়? কন্ট্রাক্টর কি হাওয়া? একদমই, দেখো, তোমাকে কন্ট্রাক্টরের খোঁজ ওরা কিন্তু বারবার করে করেছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, কারণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিল। সেই রাস্তা সংস্কারের জন্যই আবেদন জানিয়েছিল, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার এই রাস্তা দীর্ঘ 8 থেকে 9 কিলোমিটার এই রাস্তা, 8 থেকে 9 কিলোমিটার এই রাস্তার মধ্যেই যে সংস্কারের কাজ চলছে, অর্থাৎ নতুন করে যে রাস্তা সারাইয়ের কাজ চলছে, সেই রাস্তায় রীতিমতন পিচ হাত দিয়ে তুলে নিতে পারছে সাধারণ মানুষ। রাস্তায় হাত দিয়ে রাস্তা তুলে নিচ্ছে, এবং সেরকম দশা দেখেই পরবর্তীতে সাধারণ মানুষ অভিযোগ জানায়, এবং কন্ট্রাক্টরকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর তারা পায়নি, এবং সেই অভিযোগ নিয়েই আজ সরব। পঞ্চায়েত কি করছে? পঞ্চায়েত কেন বলছে না কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করুক? একদমই এই অভিযোগ কিন্তু পঞ্চায়েতের প্রধানও করেছেন, কারণ সাধারণ মানুষ পঞ্চায়েতের প্রধানকে বারবার করে অভিযোগ জানানোর পরেই পঞ্চায়েতের প্রধান কন্ট্রাক্টরকে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কন্ট্রাক্টর কেন কর্ণপাত করছেন না সে বিষয়ে এখনো পর্যন্ত বুঝতে পারছেন না প্রধান, কারণ প্রধান জানিয়েছেন যে এই বিষয়ে তিনি দরকার হলে বিডিওর সঙ্গে কথা বলবেন, কারণ সাধারণ মানুষের দাবিকে তারা পারছে না। আসবো অনিরুদ্ধ, কি বলছেন সাধারণ মানুষ দেখাবো। কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টর আমাদের এখানে একদম পুরো ফাঁকিতে কাজ করছে। কোনো ফাঁকি মানে কি, ভীষণ ফাঁকি। হাত দিয়ে পিসগুলো সব উঠে যাচ্ছে, কাজ বন্ধ করে দিয়েছি আমরা, কোনো কাজ হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, হসপিটালে যেতে গেলে অসুবিধা। আচ্ছা, পঞ্চায়েত প্রধান বুঝতে পারছেন না কেন? মালটা কি তার কাছেও যাচ্ছে অনিরুদ্ধ?
একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন যে তার কাছেও সাধারণ মানুষ একাধিকবার অভিযোগ জানিয়েছেন, যেহেতু দীর্ঘ রাস্তা, সেই রাস্তা সংস্কার করে চলেছেন ওই কন্ট্রাক্টর সংস্থা, এবং সেই সংস্থার যারা আধিকারিক ওখানে ছিলেন, প্রধান তাদেরকে একাধিকবার জানিয়েছেন যে সামগ্রী পরিবর্তন করতে হবে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা চলবে না। তাও প্রধানের যে দাবি যে তার কথা কেউ কর্ণপাত করছেন না এই কন্ট্রাক্টর, এবং সেই জন্যই তিনি বিডিওর দ্বারস্থ হবেন, এবং স্থানীয় মানুষ যে অভিযোগ করছেন সেই দাবিকেও মান্যতা দিয়েছেন প্রধান বলছেন যে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য আছেন। দেখাবো, কিন্তু অদ্ভুত, প্রধানের কথাতেও কান দিচ্ছেন না কন্ট্রাক্টর। তাহলে বিডিও আছেন, জেলা শাসক আছেন, জেলা পরিষদ আছেন, তারা হস্তক্ষেপ করুন। কন্ট্রাক্টরকে অনেকবার বলেছিলাম, উনি কর্ণপাত করেননি। এবার আমরা বিডিও সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করব, যাতে বিডিও সাহেব বিষয়টা দেখেন। আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করব না, যাতে রাস্তাটা সঠিকভাবে হয় সেটাই। আর অবশ্যই এই সব নিয়ে যদি তৃণমূল কোনো লুপহোলস রাখে, তাহলে বিজেপি রাজনীতি করতে ছাড়বে কেন? এখনই পাকা রাস্তায় হাত দিলে পরে সে চামড়া উঠে আসছে। গ্রামের মানুষ প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে আমরা অনেকবার পঞ্চায়েত সমিতিতে বলেছি, বিডিওকে বলেছি, এসডিপিওকে বলা রয়েছে, যদি এই সুরা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। এবার আবার একটা খাঁচাবন্দি চিতাবাঘ আবার ধরা পড়লো। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিই যে চা বাগানগুলোতে জলা জঙ্গল কাটা যাচ্ছে না, কারণ 100 দিনের টাকা পাচ্ছেন না শ্রমিকরা, সেই কারণে বলা হচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে বাঘ, হাতি, বন্যপ্রাণ লোকালয়ে চলে আসছে, আবার খাঁচাবন্দি হলো। কথা বলবো প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে। রাজকুমার, কোথাকার ঘটনা এবং কিভাবে ধরা পড়লো? তার মানে এইভাবে এখনো চিতাবাঘ চলে আসছে লোকালয়ে। রাজকুমার, একদমই অয়নদা, ঘটনা কিন্তু বীরপাড়ার যে রামঝোরা চা বাগান আছে, সেই রামঝোরা চা বাগানের 14 নম্বর সেকশনে আজকে এই বিশাল আকার চিতাবাঘ কিন্তু ধরা পড়েছে। বেশ কিছুদিন থেকে এই চিতাবাঘ এলাকায় উৎপাত চালাচ্ছিল। এলাকার ছাগল, তারপর শূকর সহ ছোট ছোট যে প্রাণী আছে তাদেরকে সাবার করছিল এই চিতাবাঘ। মানুষরা আতঙ্কে তটস্থ হয়েছিলেন এবং অবশেষে বন দপ্তরে কিন্তু আবেদন করার পর ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেছিল বন দপ্তর। সেই টোপে পা দিতেই আজকে সকালবেলা কিন্তু বিশাল আকার চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। এলাকার লোকজনেরা সাময়িকভাবে স্বস্তি পেলেও তাদের আশঙ্কা যে ওই চা বাগানে কিন্তু আরও চিতাবাঘ লুকিয়ে রয়েছে। অয়নদা, এর আগেও চিতাবাঘের হামলায় মানুষের মৃত্যু, বাচ্চা শিশুর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে এলাকায়। ফলে আরও খাঁচা পেতে রাখার আবেদন জানিয়েছেন ওই চা বাগান এলাকার বাসিন্দারা। অয়নদা, ধরা পড়লো বীরপাড়ায় ডুয়ার্সে, আর মধ্যমগ্রামে ধরা পড়লো চিতাবাঘের চামড়া 10 লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে পাচার হচ্ছিল। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি ঘটনা ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10 লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশ অর্থাৎ উড়িষ্যা থেকে 3 ব্যক্তি বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন এক পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া। এবং গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম বন দপ্তর এবং মধ্যমগ্রাম থানার পুলিশ, বন দপ্তর, তারা একেবারে ফাঁদ পাতে তারপরেই ধরা পড়ে। সেখান থেকে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া। এবং মূলত এই 3 জন বাংলাদেশের উড়িষ্যা থেকে নিয়ে এসে বাংলাদেশের দিকে নিয়ে পাচার হওয়ার উদ্দেশ্য ছিল। গভীর রাতে একেবারে মধ্যমগ্রাম চৌমাথার কাছেই সেখানে ধরা পড়ে 3 যুবক। তাদের কাছ থেকে এই পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার হয়। ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়ার জন্যই তাদেরকে কিছু 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। অর্থাৎ আরো কে সঙ্গে যুক্ত রয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, আরো এদের কাছে আরো অন্য কোনো চামড়া আছে কিনা, সবগুলোই জানার জন্যই পুলিশ 10 দিনের হেফাজত চেয়েছেন মধ্যমগ্রাম থানার পুলিশ। আবার চলে যাব নন্দীগ্রামে। নন্দীগ্রামে সোনাচূড়া বন্ধ। বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে সোনাচূড়ায় বন্ধ চলছে, আর এই বন্ধ ঘিরে যথেষ্ট উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। লোকসভা নির্বাচন আর কয়েক মাস, তার আগে বারবার নন্দীগ্রামে বিজেপির কর্মসূচি। বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা কতটা সফল হতে চলেছে বিজেপি নেতৃত্বের? একেবারে অক্সিজেন দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার নিজের বিধানসভা কেন্দ্র, নিজের জেলা শুভেন্দুর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা যাচ্ছে ভোট যত এগোচ্ছে, যেটা দেখা যায় আগে থেকে, সেই যেন ছবির পুনরাবৃত্তি। কি না, যে কোনো ইস্যুতে রাস্তায় নামছে বিজেপি। কোন ইস্যু আজকে না, দলের এক নেতাকে, বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সেখানে বিজেপির অভিযোগ মিথ্যে মামলায় বা মিথ্যে অভিযোগে পুলিশ শাসক দলের হয়ে কাজ করতে এই অবরোধ অ্যারেস্ট করেছে। তারই প্রতিবাদে আজকে রাস্তায় সেই নন্দীগ্রামের চেনা ছবি, যে ছবি আগেও দেখা গেছে, আজকে সোনাচূড়া 10 নম্বর অঞ্চলের বন্ধ রেখেছে অঞ্চল এলাকায়। সেখানে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলা, আগুন জ্বালিয়ে টায়ার আগুন ধরিয়ে রীতিমতো ক্ষোভ বিক্ষোভে রাস্তায় নেমেছে এবং সেখানে দোকানপাট বন্ধ করতে গিয়ে কোথাও বচসাও চলছে। পাল্টা তৃণমূল অভিযোগ করছে সবটাই রাজনীতি করার জন্য বিজেপি এসব করছে। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে একেবারে সোনাচূড়া অর্থাৎ যে অঞ্চল, যে এলাকা, সেখানে কিন্তু একটা বিজেপির যে গাজওয়ারি বা ক্ষোভ বিক্ষোভের নামে রাস্তায় নেমে বিক্ষোভ, তার জেরে কিন্তু একটা অচল অবস্থা দেখা দিয়েছে এবং সেখানে অশান্তিও ঘটছে এবং সেখানে পুলিশ বিরাট সংখ্যক এলাকায় নেমেছে। কিন্তু পরিস্থিতি যেটা তাপ উত্তাপ যথেষ্টই রয়েছে। সেখানে কিন্তু লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর গড়, শুভেন্দু অধিকারীর জায়গা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে অবশ্যই তাপ উত্তাপ থাকবে, এটাই স্বাভাবিক। আরও বেশি তাপ উত্তাপ হবে, তরজায় উত্তেজনায় গরম হয়ে উঠবে নন্দীগ্রাম, এখান থেকেই বোঝা যাচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে পুলিশি অভিযোগ দিয়ে তৃণমূলের হারমাত বাহিনী পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। তারই প্রতিবাদে আজকের আমাদের এই 10 নম্বর সোনাচূড়া বাজারে পথ অবরোধ কর্মসূচি পালন করছি। যত সময় না সিদ্ধেশ্বর পালকে ছাড়া হচ্ছে, আমরা এই পথ অবরোধ কর্মসূচি পালন করে যাব। 2021 সালের বিধানসভার তুলনায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে সোনাচূড়া অঞ্চলে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। সেই হতাশাগ্রস্ত এবং হীনমন্যতা থেকে তারা প্রতিহিংসাবশত সোনাচূড়া গোকুলনগরকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। সোম থেকে শনি প্রতিদিন এইভাবেই নিয়ে আসবো আপনাদের সামনে। এই চেয়ারে যারা বসেন তাদের কাছে জবাব চাইব, বেআইনি কাজ কেন হচ্ছে, অবৈধ কাজ কেন হচ্ছে, কেন চুরি হচ্ছে, কেন দুর্নীতি হচ্ছে, আর আপনাদের বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরবো। অবাক করা খবর, ব্যতিক্রমী খবর আর আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে স্টুডিও থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু।